দেখতেই পাচ্ছ পেছনে আজকে আমাদের ইতিহাসের ক্লাস, আর ইতিহাসের ক্লাসের মধ্যে ঔপনিবেশিক ভারত ও জাতীয়তাবাদের উত্থান নিয়ে আমরা আলোচনা করব। গুড আফটারনুন স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন। সামনেই আমাদের WBSLST এক্সাম, আর বেশি দিন কিন্তু বাকি নেই। নোটিফিকেশন আমাদের বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপও সামনে আসতে চলেছে। আমরা কিন্তু আগের থেকেই শুরু করব। সেই জন্য বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন তোমাদের পাশে সর্বদাই ছিল, আগামী দিনেও আছে। তোমাদেরকে এইটুকুই বলা, যারা আমাদের সাথে রয়েছে তারা জানো আমাদের কাছে মেটেরিয়ালস কীরকম রয়েছে এবং আমরা কি করে সমস্ত কিছু তৈরি করি। তো ক্লাসের ওপর ডিপেন্ড করেই কিন্তু আমরা পরীক্ষা বসবো এবং পরীক্ষার ওপর আমরা কিন্তু আমাদের অস্তিত্ব বজায় রেখে চলবো। এবং যুদ্ধ মানেই পরীক্ষা। তো আর বেশি দেরি কিন্তু আমাদের বাকি নেই। দেখতেই পাচ্ছ পেছনে আজকে আমাদের ইতিহাসের ক্লাস, আর ইতিহাসের ক্লাসের মধ্যে ঔপনিবেশিক ভারত ও জাতীয়তাবাদের উত্থান নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমরা কিন্তু ক্লাসটির মধ্যে এমনভাবে সাজানো যাতে WBSLST তোমাদের জন্য সহজ হয়। এখনও যারা চিন্তা করছো পরীক্ষায় কীরকম কোয়েশ্চেন আসবে, কীরমভাবে করব, অত চিন্তা করে লাভ নেই, কারণ পরীক্ষায় সহজই কোয়েশ্চেন আসবে যদি তুমি পড়ো। আর তার জন্যই আমরা কিন্তু তোমাদের সাথে আছি। এইটুকু মাথায় রেখেই আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, ওকে। দেখো বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশনে, আমাদের বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশনে তোমাদের জন্য শুধুমাত্র ইতিহাস নয়, আমরা আরও সমস্ত সাবজেক্ট তোমাদের জন্য নিয়ে এসেছি। সায়েন্স বিভাগ এবং আর্টস বিভাগ বোধ আছে আমাদের কাছে। যাদের যেই সাবজেক্ট, যেই ক্যাটাগরি, সেই সাবজেক্টে এনরোল করো। প্রত্যেকে বিশেষজ্ঞ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীদের দ্বারা তোমরা কিন্তু এগিয়ে যাবে নিজেদের লক্ষ্যে। আমরা বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন তোমাদের পাশে অবশ্যই আছি। নিচে দেওয়া রয়েছে তোমাদের জন্য কন্ট্যাক্ট নম্বর, সেখানে তোমরা কল করো, কল করে নিজেদেরকে এনরোল করো। আগামী দিনে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব। এছাড়াও যারা অ্যাপ নামিয়েছো বা নামাবে ভাবছো, তারা প্লে স্টোরে চলে যাও, সেখানে আমাদের বৈঠকির অ্যাপ রয়েছে। সেই অ্যাপ নামিয়ে নাও, নামিয়ে সেখান থেকে নিজের পছন্দসই কোর্স বাছাই করো, সেখান থেকে তোমরা কোর্সে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, দেখো আমাদের কিন্তু এখানে SLST বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল এবং কেমিস্ট্রি, ফিলোসফি, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, লাইফ সায়েন্স, এডুকেশন, ফিজিক্স এবং 11-12 বাংলা তো রয়েছে, 11-12 ফিজিক্সও তোমরা পেয়ে যাবে। তো আমাদের সাথে তোমরা সংযুক্ত হও, আমরা তোমাদের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। তো আমরা ক্লাস শুরু করি। ঔপনিবেশিক ভারত ও জাতীয়তাবাদের উত্থান, এটা না খুবই ইম্পর্টেন্ট টপিক। শুরু করার আগেই বলে নিই যে তোমার পরীক্ষাটা হবে, এক্সাম যে হবে, এক্সামের যে প্রশ্ন তোমরা দেখতে চলেছো তার মেজরিটি, বেশিরভাগ অংশই কিন্তু এই পার্ট থেকে তোমরা পাবে। ঔপনিবেশিক ভারত ও জাতীয়তাবাদের উত্থান। তার কারণ আমি বলে দিচ্ছি। ধরো 7টা কোয়েশ্চেন আছে, 7 টোটাল 7 ধরতে বলেছি। 7টা কোয়েশ্চেন রয়েছে, তার মধ্যে থেকে 4টে কোয়েশ্চেন এইখান থেকেই আসবে, ঔপনিবেশিক ভারত ও জাতীয়তাবাদের উত্থান। তোমাদের জন্য আজকে যেইটুকু অংশ নিয়ে এসেছি, তোমরা প্রথম থেকে শেষ অবধি আমাদের সাথে থাকো, ফলো করো, সেখান থেকেই তোমরা 3-4টে কোয়েশ্চেন দেখবে। আমি তোমাদেরকে বলছি, কারণ এর বাইরে আসবে না। তোমাদেরকে সহজভাবে কিভাবে মনে রাখতে হয়, বিশেষ কৌশল, আমাদের রণনীতি কি হওয়া উচিত, কি করলে আমাদের নাম্বার আসবে, সেই বিষয়ে কিন্তু আজকের আলোচনা আমাদের এই পড়ার মাধ্যমে আমরা জানবো। জাতীয়তাবাদের উত্থান অবধি, কংগ্রেসের প্রাক পর্যন্ত আমরা আজকে জানবো। সেইটুকুর মধ্যেই আমরা কিন্তু পুরো ডিটেলস পেয়ে যাচ্ছি। চলো দেখে নি। আচ্ছা, ব্রিটিশ শাসনের প্রাথমিক একদম শুরুর দিকে ব্রিটিশ আমাদেরকে প্রথম দখল করলো কবে? 1757। সবাই উত্তর দেবে। 1757-তে আমাদেরকে দখল করলো ব্রিটিশ। কেন? পলাশির যুদ্ধ। স্যার পলাশির যুদ্ধ, তাই তো? রং।
1757-তে সেটা মাত্র শুধুমাত্র দেখানোর জন্য। তার আগেই ব্রিটিশ ভারতে দখল প্রায় করেই নিয়েছে। কারণ 1717-র ফরমানটা মনে আছে সবার? 1717-র ফরমান, যেটাকে আমরা ফারুকশিয়ারের ফরমান নামে পরিচয় দিই, সেই ফরমানের জন্যই তো তারা অবাধ বাণিজ্য নীতি পেয়ে গেল। এবার তুমি যদি ঘরের পাওয়ার অফ অ্যাটর্নি কারোর হাতে তুলে দাও, সে তো তার ব্যবহার করবেই। তেমনি বাইরের থেকে আসা বণিক, তাদের কাছ থেকে শুল্ক না নিয়ে তাদেরকে অবাধে আমি বাণিজ্য করতে দিলাম, যার ফলস্বরূপ তো আমাদেরকে ভোগ করতেই হবে। সেই কারণে ব্রিটিশরাই তো ভারতের সমস্ত কিছু লুটে নিয়ে চলে গেছে, ইনক্লুডিং পলাশির যুদ্ধ হওয়ার পরও তো ব্রিটিশ লুটতরাজি চালালো। তাই কারণ তো পলাশির যুদ্ধের পরই তো ঘটনাটা ঘটলো পলাশির লুণ্ঠন নামে। তো সেক্ষেত্রে আমরা 1757-কে আমরা ধরে কিন্তু বলতে পারি না যে 1757 থেকেই কিন্তু আমাদের শুরু হয়েছে ব্রিটিশের সূত্রপাত। তার আগেই 1717 থেকেই কিন্তু সূত্রপাত ঘটে গিয়েছে ব্রিটিশের। ঠিক আছে, তো আমরা প্রথম দিকের যে প্রতিরোধ আন্দোলন কিছু হয়েছিল সেই সম্পর্কে আমরা জানবো। তো সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, কোল ভিল মুন্ডা সেই রকম বিদ্রোহ সম্পর্কেও আমরা জানি। কিন্তু প্রথম দিকের কয়েকটা বিদ্রোহ যা আমাদের পরীক্ষা ভিত্তিক ইম্পর্টেন্ট, সেটা হলো ওয়াহাবি আন্দোলন। প্রথমেই আমরা যেটার উপর ফোকাস করব সেটা হবে ওয়াহাবি আন্দোলন। এবার ওয়াহাবি আন্দোলন কি বা কোথার থেকে এলো সেই বিষয়ে আমরা অল্প বিস্তর জানলেও প্রথম কে শুরু করে এবং কে শুরু করে বা প্রতিষ্ঠাতাকে, সৈয়দ আহমদ বেরেলভি বা বেরেলভি, স্যার সৈয়দ আহমদ বেরেলভি বা সৈয়দ আহমদ বেরেলভি প্রথম কিন্তু ওয়াহাবি আন্দোলন শুরু করেন। ঠিক আছে, এটা লক্ষ্য কি ছিল? ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য কি ছিল? ইসলামিক পুনর্জাগরণ, বিদেশি শাসনের বিরুদ্ধে সংগ্রাম। এখানে বিদেশি শাসন তো একটাই, ব্রিটিশ, তাই না? তখনকার দিনে হিন্দু মুসলিম ইউনিটি তো প্রচুর ছিল, তো সেই কারণেই কিন্তু তারা একজোট হয়ে বিদেশি শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিল। এরপরে স্থান কোথায় ছিল? ওয়াহাবি আন্দোলন কোথায় কোথায় হয়েছিল যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত। আর কি, যেখানে ইসলামিক ভিত্তিক লোকজন বেশি সেই চত্বরেই কিন্তু তোমার এই আন্দোলন বেশি দেখা যায়। ঠিক আছে, এই আন্দোলনের বৈশিষ্ট্য কি ছিল? যখনই আমরা বৈশিষ্ট্যর কথা বলি তখনই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে কোনো আন্দোলনের বৈশিষ্ট্য নির্ভর করে তার চরিত্রিক গঠনের ওপর, কিভাবে তৈরি হয়েছে, কিভাবে শুরু হচ্ছে, তার ওপর ডিপেন্ড করে কিন্তু আমার ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। যেরকম বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলতে পারি ধর্মীয় ভাবাদর্শে প্রভাবিত রাজনৈতিক আন্দোলন, মানে এটা বলতে পারি আমরা ধার্মিক আন্দোলন অংশ। কিন্তু তুমি যখন ধার্মিক আন্দোলন পরীক্ষার মধ্যে দেবে না, কেটে দেবে। এটা কিন্তু ধর্মীয় ভাবাদর্শে আন্দোলন, কিন্তু এর কিন্তু পুরো এজেন্ডা ধর্মীয় ছিল না। এটা কিন্তু শুধুমাত্র ধর্মীয় ছিল না, দেখো আগেই বলেছি বিদেশি শাসনের বিরুদ্ধে সংগ্রাম। এদের প্রধান উদ্দেশ্যই ছিল বিদেশি শাসন, এক্ষেত্রে ব্রিটিশ, কারণ তারা দেখছিল ক্রিশ্চিয়ানিটি বা খ্রিস্টান কিন্তু তোমার এখানে অনেক পরিমাণে বেড়ে উঠছিল, সেটাকেই বন্ধ করার জন্য এই আন্দোলনের সূত্রপাত। ঠিক আছে, আচ্ছা, ওয়াহাবি আন্দোলনের পরে আমরা যেই জিনিসটা জানবো সেটা হবে ফরাজি আন্দোলন। এবার ফরাজি আন্দোলন কি বা কে বা কেন, ফরাজি আন্দোলন কখন হয়, কি হয়, এর উদ্দেশ্য কি, এর ফলে কি হয়েছিল, এটা হওয়ার কারণ কি, এত কিছু পড়ার আমার সময় নেই। তার কারণ আমাকে এখানে টু দি পয়েন্ট অ্যান্সার করতে হবে, মাথায় রাখতে হবে আমি এখানে পরীক্ষায় আমার কাট অফ নিয়ে আসার জন্য বসতে চলেছি। আমাকে পরীক্ষায় অবতীর্ণ থেকে উত্তীর্ণর দিকে যেতে হবে, তো আমাদের কিন্তু টু দি পয়েন্ট পড়তে হবে। আর টু দি পয়েন্ট পড়ার জন্যই এখানে আমার কে, কখন, কোথায় এবং কেন হয়েছিল তার উপর বেশি জোর দিতে হবে। ঠিক আছে, ওয়াহাবি আন্দোলন একটু আগে আমরা পড়লাম, ওয়াহাবি আন্দোলন যেরকম ছিল, ওয়াহাবি আন্দোলন সম্পর্কে আরেকটা জিনিস বলে রাখি, ওয়াহাবি আন্দোলন কিন্তু বাংলাতেও হয়। এই সময় বাংলাতে কে নেতৃত্ব দিয়েছিল ওয়াহাবি আন্দোলনে, তার ভালো নাম কি, কোয়েশ্চেন আসতেই পারে। ওয়াহাবি আন্দোলনে বাংলায় নেতৃত্ব কে দিয়েছিল? বাঁশের কেল্লার নাম আমরা প্রত্যেকে শুনেছি, তাই তো? সেই বাঁশের কেল্লা কোথায় ছিল?
সেই বাঁশের কেল্লা কোথায় ছিল? না না, পশ্চিমবঙ্গে, কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গে, তখন তো বাংলা, বর্তমান পশ্চিমবঙ্গে, কিন্তু তখন বাংলা, তো তবুও পশ্চিমবঙ্গই বলি। তো এই বাঁশের কেল্লা কোথায় ছিল? বাংলাতে ওয়াবি আন্দোলনের নেতৃত্ব কে ছিল? একটি ব্যক্তি, যার নাম হচ্ছে আমরা জানি তিতুমির, তাই না? কিন্তু তিতুমিরের ভালো নাম মীর নিসার আলী। তিতুমিরের ভালো নাম মীর নিসার আলী। তো সেই তিতুমিরই কিন্তু বাঁশের কেল্লা তৈরি করে এবং ব্রিটিশকে প্রতিহত পর্যন্ত করে, আর সেটা নারকেল বেড়িয়া, নারকেল ডাঙ্গা, অনেক নামেই অনেকে ডাকে। যেরকম আমি একটা ঘটনা বলি, আমাদের যে বারাসাত চাপাডালির মোড় সম্পর্কে অনেকেই জানবে। চাপাডালির মোড়, সেই নামটা চাপাডালি হলো কেন? বা ডাক বাংলো মোড় কেন হলো, তারও কিন্তু ইতিহাস আছে। চাপাডালির মোড়টা একটুখানি বলে দিই। চাপাডালির মোড় কিন্তু চাপা এবং ডালিয়া বলে দুজন বোন ছিল, সেই থেকে সেই মোড়ের নাম হয় চাপাডালি মোড়। কেন, তারা এমন কি করেছে যে ইম্পর্টেন্ট? তারাও কিন্তু এই ব্রিটিশের বিরুদ্ধে অন্যায় আন্দোলনে তারা কিন্তু ছিল, ব্রিটিশদের এগেনস্টে তারা ছিল। কেন? যত তোমার বিপ্লবী কর্মকাণ্ড হতো না, তাদেরকে বইয়ের মারফত আগ্নেয়াস্ত্র তোমার তারা দিত, এবং অনেক ক্ষেত্রে না পালাতে সাহায্য করেছে। ইনক্লুডিং একটা জিনিস বলি, বারাসাতে কয়েকটা জায়গা এখনো রয়েছে যেখানে সুড়ঙ্গ পথ রয়েছে, যেখান থেকে বিপ্লবীরা পালিয়ে যেত, এবং এই চাপা এবং ডালিয়া দুই বোন মিলে সেই কাজকর্মগুলোকে মানে সঠিক পথ দেখাতো। সেই থেকে কিন্তু মানে কতটুকু আমি বলে দিচ্ছি, সেই বারাসাতের যে মোড়, সেই মোড় থেকে পুরোটাই কিন্তু তোমার চাপাডালি মোড় নামে পরিচিত। পুরো তোমার একেবারে এখন যে বর্তমান স্টেশন সেদিক থেকেও বেরোনো যায়। ঠিক আছে, তো এবার আমরা ফরাজি আন্দোলনে ফিরে আসি। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে হবে? হাজী শরিয়ত উল্লাহ, যাকে পরবর্তীকালে আমরা দুদু মিয়া নামে পরিচিত হব যার সাথে। তো হাজী শরিয়ত উল্লাহ, তাহলে দুদু মিয়ার পুরো নাম আমরা কি জানবো? দুদু মিয়ার যে হাজী শরিয়ত উল্লাহ। ফরাজি আন্দোলনের যিনি নেতা, তিনি হচ্ছেন কে? হাজী শরিয়ত উল্লাহ। এই ফরাজি আন্দোলনের সূত্রপাত বা অঞ্চল কোনগুলো হবে? একদম বাংলা, যেটা তখনকার বাংলাদেশ নয়, এখনকার বাংলাদেশ। এখনকার বাংলা বলতে কোনটা আমরা বুঝি? পশ্চিমবঙ্গ। তখনকার বাংলা বলতে সমগ্র বাংলাটাকেই আমরা বুঝতাম। ঠিক আছে, সেই বাংলার মধ্যে কিন্তু অঞ্চল তো ছিল রে বাবা। অঞ্চল কোনটা? বাংলার মধ্যে তখন ঢাকা, ফরিদপুর, এই চত্বরে কিন্তু ফরাজি আন্দোলন জাগিয়ে ওঠে বেশি পরিমাণে। ফরাজি আন্দোলন সেই চত্বরে কিন্তু আমরা দেখতে পাই। ঠিক আছে, এবং ফরাজি আন্দোলনের লক্ষ্য কি হবে? লক্ষ্য তো থাকবে মুসলমান সমাজের ধর্মীয় শুদ্ধি ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। ফরাজি আন্দোলন কিন্তু এই জন্যই শুরু হয়েছিল। এছাড়াও আরেকটা হচ্ছে, এরা সমর্থন লাভ পেয়েছিল। সমর্থন কাদের লাভ পেয়েছিল? যেটা হবে কৃষক ও দরিদ্র শ্রেণীর সমর্থন লাভ পেয়েছিল। এখানে কিন্তু কোনো ধর্ম বিশেষ নেই। এই যে সমর্থন লাভ, এখানে কিন্তু কোনো ধর্ম বিশেষ নেই, এখানে নির্বিশেষে সবাই এসেছিল ফরাজি আন্দোলনে যোগ দিতে। ঠিক আছে, তো ফরাজি আন্দোলনের মধ্যে আমার যেইটুকু পয়েন্ট, যদি কোয়েশ্চেন আসে, ফরাজি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? হাজী শরিয়ত উল্লাহ। হাজী শরিয়ত উল্লাহকে কি নামে আমরা চিনি? সেটা হবে দুদু মিয়া। এবার ফরাজি আন্দোলন প্রথম কোথায় হয়েছিল? সেটা হবে ঢাকা, ফরিদপুর জেলায়। এছাড়াও এরপরে যদি কোয়েশ্চেন করে, ফরাজি আন্দোলনের নেতৃত্ববৃন্দর কার সমর্থন পেয়েছিল? দরিদ্র কৃষক শ্রেণী ও শ্রমিক শ্রেণীর কথাও আমরা এখানে বলতে পারি। এবং ফরাজি আন্দোলনের সাথে একটি আন্দোলনের সংযোগ আছে, সেই আন্দোলন কোনটা? সেটা হচ্ছে শুদ্ধি আন্দোলন। তাহলে আমার কতগুলো কোয়েশ্চেন হলো? টোটাল 5টা কোয়েশ্চেন হলো। এই জন্যই বলছি কিন্তু ক্লাসের মধ্যে তোমরা পুরো ক্লাস অ্যাটেন্ড করো, এবং যারা জানো তারা কমেন্ট করো যখন কোয়েশ্চেনগুলো আমরা বলছি তোমাদেরকে, এবং না জানলে জেনে নাও, এবং যদি কোনো সন্দেহ থাকে বা কোনো ডাউট থাকে তোমরা কিন্তু নিচে অবশ্যই লেখো, আমরা তোমাদেরকে সেই ডাউট সলভ করে দেব। ঠিক আছে, তো চলো নেক্সট দেখো, সাঁওতাল বিদ্রোহ। প্রথমেই বলছিলাম সাঁওতাল বিদ্রোহের কথা। এবার সাঁওতাল বিদ্রোহ কেন ইম্পর্টেন্ট? সাঁওতাল বিদ্রোহ কেন ইম্পর্টেন্ট? প্রথম উপজাতি বিদ্রোহ, ইয়েস, প্রথম উপজাতি বিদ্রোহ। কিন্তু তা সত্ত্বেও সাঁওতাল বিদ্রোহ কেন ইম্পর্টেন্ট? কারণ সাঁওতালদেরকে নিয়েই কিন্তু ব্রিটিশরা জঙ্গল পরিষ্কার করাতো, জঙ্গল, এবং জঙ্গল পরিষ্কার করিয়েই কিন্তু ব্রিটিশরা তাদেরকে কিন্তু সেই চত্বরে বাস করার অধিকার দেয়নি। সেক্ষেত্রেও কিন্তু সাঁওতালরা ব্রিটিশদের ওপর রেগে গিয়েছিল, ক্ষোভ, সন্তোষ অনেক কিছুই প্রকাশ করেছিল। সেক্ষেত্রে আমার কি দেখতে হবে? সাঁওতাল বিদ্রোহের সময়কাল কোনটা? 55 এবং 56।
1855-56 সালে তোমার সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। ওকে, এবার সাঁওতাল বিদ্রোহের নেতা, আমার তো নেতা পড়তেই হবে কারণ নেতা খুব ইম্পর্টেন্ট। সাঁওতাল বিদ্রোহের মধ্যে যিনি নেতা ছিলেন তার মধ্যে নাম হবে সিধু ও কানহু। সিধু ও কানহু দুজন নেতা ছিল সাঁওতাল বিদ্রোহের। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতাকে সিধু ও কানহু, যেটা কানহু আমরা বলি বা কানহুও বলতে পারি, অসুবিধা নেই। কারণ সাঁওতাল বিদ্রোহ কেন হলো? জমিদার ও ব্রিটিশ শাসনের নিপীড়ন, ঋণদাতাদের শোষণ, একটু আগেই বলছিলাম, থাকা দেয় না, থাকতে দেয় না, জায়গা নিয়ে নিচ্ছে, ইনক্লুডিং কাজ করিয়ে নিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তারা সেই বিদ্রোহে নেমে পড়ে। ঠিক আছে, ফলাফল কি হয় সাঁওতাল বিদ্রোহের? সাঁওতাল বিদ্রোহের ফলাফল আমরা কি বলতে পারি? ব্রিটিশ সরকার সাঁওতাল পরগনা অঞ্চল গঠন করে, কিন্তু এর ফলে কিন্তু একটা নতুন পরগনার সৃষ্টি হয় যেটার নাম হয় সাঁওতাল পরগনা। তাহলে আমাদের কোশ্চেনে আসতেই পারে সাঁওতাল পরগনা কোন আন্দোলনের ফলে তৈরি হয়? সাঁওতাল পরগনা কোন আন্দোলনের ফলে তৈরি হয়? তখন তোমরা উত্তর কি দেবে? সাঁওতাল আন্দোলন বা সাঁওতাল বিদ্রোহ আন্দোলন। সাঁওতাল বিদ্রোহ আন্দোলন কত সালে হয়? 1855 ও 56 সালে সাঁওতাল বিদ্রোহ আন্দোলন হয়। সাঁওতাল বিদ্রোহ আন্দোলনের দুজন নেতার নাম বলো, সিধু ও কানহু। ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহ কাদের বিরুদ্ধে শুরু হয়? জমিদার ও ব্রিটিশের নিপীড়নের বিরুদ্ধে। ঠিক আছে, তো আমরা পড়ছি, পড়ার সাথে সাথে উত্তরও তৈরি করে যাচ্ছি কোশ্চেনের। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এরপরে যেটা আমাদের জানতে হবে প্রারম্ভিকভাবে 1857 বিদ্রোহ। 1857 বিদ্রোহকে আমরা বলার আগে একটু বলে নিই, এটাকে আমরা অনেক কিছুভাবে ডিগনিফাই করতে পারি। এবার 1857 সালের বিদ্রোহ, এই বিদ্রোহকে না আমরা মহাবিদ্রোহ, গণবিদ্রোহ, প্রথম স্বাধীনতা যুদ্ধ, ভারতের প্রথম ঐক্য আন্দোলনও বলতে পারি। ঐক্য আন্দোলন, এতগুলো নামে কিন্তু 1857 বিদ্রোহকে ডাকা হয়। মহাবিদ্রোহ, গণবিদ্রোহ, প্রথম স্বাধীনতা আন্দোলন বা প্রথম স্বাধীনতা যুদ্ধ, দেন ভারতের প্রথম ঐক্য আন্দোলন। ঠিক আছে, 1857 সালের বিদ্রোহ যেটা মহাবিদ্রোহ নামেও পরিচিত, সেটা কেনই বা ঘটলো এবং ঘটার কারণ কি এবং তার দরকারও বা কি? 1857 বিদ্রোহ শুরু করার আগে আমরা প্রথম কারণ দেখব। 1857 প্রথম কারণ রাজনৈতিক, সামরিক, ধর্মীয় অসন্তোষ, এনফিল্ড রাইফেলের কার্তুজ বিতর্ক, এই কারণগুলো। এবার কারণগুলো শুরু করার আগে আমি কয়েকটা জিনিস বলবো, সেটা হচ্ছে রাজনৈতিক। 1857 সালের রাজনৈতিক কারণ কি হতে পারে? এক, তখনকার দিনে এটা তো বিদ্রোহটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলছি, তাই না? 1857টাকে প্রথম কথা আমরা কিন্তু সিপাহী বিদ্রোহ বলছি, তার মানে সিপাহীদের দ্বারা বিদ্রোহ। এবার সিপাহী কারা? যারা তোমার ব্রিটিশের সাথে অন্যদের জন্য নয়, অন্যদের বিরুদ্ধে লড়তো। ব্রিটিশদের এগেনস্টে লড়েনি, মানে পুলিশ, সামরিক বাহিনী, তারাই সিপাহী এবং ভারতীয়রাই সিপাহী হতো। তারাই কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছিল তোমার ব্রিটিশদের এগেনস্টে। কিন্তু কেন? এবার আমার এখানে চেয়েছে রাজনৈতিক কারণ। অবশ্যই রাজনৈতিক কারণ সব জায়গায় আছে। ফৌজের মধ্যেও উঁচু পদাধিকারীও তো লোক থাকে, কিন্তু উঁচু পদাধিকারীদের কোনো ভারতীয়দের অবস্থান ছিল না। সেখানে সব ক্ষেত্রেই কিন্তু নিম্নবর্গীয় ভারতীয়দের ধরা হতো একদম নিচে। দেখবে কয়েকটা জায়গায় আমরা পাই এবং দেখেছিও যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। এই কথাটা কিন্তু আমরা পেয়েছি ক্লাবস, টয়লেট, স্টেডিয়ামস, প্লে হাউস, অনেক জায়গায় ব্রিটিশার্সরা লিখতো, কারণ তাদের ধারণা ছিল ইন্ডিয়ানস আর নাথিং, দে আর ব্রাউন পিপল সেই সময়। কিন্তু তা কিন্তু নাকচ করে দিয়েছিল বহু জাতি। আর এখনকার দিনে যদি আমরা ধরি, সেই ইন্ডিয়ানসরাই তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি চালাচ্ছে, সেরকম ব্যাপার। তো যাই হোক, সেগুলোতে গিয়ে লাভ হবে না, আমার এখন এখানে থাকতে হবে। রাজনৈতিক কারণের মধ্যে সেই একটা কারণ যে পদাধিকার বা পদমর্যাদা কিন্তু ভারতীয়দের দেওয়া হতো না, সেই। অ্যান্ড দেন সামরিক।
সামরিক কারণ কি হবে? কারণ ভারতীয়রা যখন যুদ্ধে যেত তাদের রাইফেল আর ইউরোপিয়ানরা যখন যুদ্ধে যেত তাদের রাইফেল আকাশ পাতাল তফাৎ থাকতো। সেই রাইফেলের না মানে ভারতীয়দের যদি ধরে রাখো, আমি দুটো বন্দুকের উদাহরণ দিচ্ছি, AK-47 ভারতীয়দের দেওয়া হলে তাদেরকে দেওয়া হতো AWM, এরম ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে যদি বলি সামরিক দিকেও কিন্তু ভারতীয়রা পিছিয়ে ছিল এবং ধর্মীয় অসন্তোষ, যখনই ভারতীয়দের ধর্ম ব্যাপারে কোনো কিছু আসতো ব্রিটিশ কিন্তু সেই জিনিসটাকে সাপ্রেস করেছে। ভারতীয়দের সেই মিলিটারি ক্ষেত্রে ধর্মীয় বিষয় তারা মেনে নিতে পারেনি। আর এনফিল্ড রাইফেল সম্পর্কে আমরা সকলেই জানি, যা প্রত্যক্ষ কারণ হচ্ছে 1857 কেন 1857 সালে এই এনফিল্ড রাইফেল নতুন আসে এবং এনফিল্ড রাইফেল কি করে চালাতে হতো, এনফিল্ড রাইফেলের যে কার্তুজ ছিল না সেটা দাঁতে কেটে তারপর ভরতে হতো বন্দুকে, তারপর গুলি চালাতে হতো। এতে রোটে যায়, কোনোভাবে রিউমার ছড়িয়ে যায় বা রোটে যায় কি না, সেই কার্তুজের মধ্যে শুয়োরের চর্বি ও গরুর চর্বি মেশানো রয়েছে। এর ফলে হিন্দুরাও মুখে কাটবে না, মুসলিমরাও মুখে কাটবে না। তো সেই কারণে রোটে গিয়ে সেই কার্তুজ যখন অব্যবহারযোগ্য হয়ে গেল, ব্রিটিশদের এগেনস্টে সব সৈন্যরা রেগে গেল, ক্ষোভে অসন্তোষে তারা একজোটে বিদ্রোহে নেমে পড়লো। এবার বিদ্রোহ তো আমি বললাম কেন হলো, এবার বিদ্রোহের সূত্রপাত কোথার থেকে হয়েছে? সবাই বলবে পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, একদম ভুল। সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় মিরাটে, সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় মিরাটে, মিরাটে ফার্স্ট, দেন পৌঁছয় আমার দিল্লি, দেন কানপুর, দেন লখনৌ, দেন ঝাঁসি। এখানে বাংলার কথা আমি উল্লেখই করিনি কারণ বাংলা এর পরে। বাংলাতে কোথায়? একমাত্র ব্যারাকপুরের F-23 রেজিমেন্টের মঙ্গল পাণ্ডে, তাই তো, মঙ্গল পাণ্ডে, F-23 রেজিমেন্টের মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে সেই রাইফেল নিয়ে গিয়ে স্যান্ডার্সকে হত্যা করে। স্যান্ডার্স মানে নট সেই স্যান্ডার্স, সেই যে হেড ছিলেন তাকে, ঠিক আছে। তারপরে তিনি ফাঁসিতে চড়ে যান, সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের কাহিনী। ওকে, কিন্তু আমার সিপাহী বিদ্রোহ প্রথম শুরু হয় মিরাট, মিরাটে। যদি কোশ্চেন আসে সিপাহী বিদ্রোহ প্রথম কোথায়, প্রথম সিপাহী বিদ্রোহ কোথায়, অ্যান্সার হবে আমার মিরাট, অ্যান্সার আমার মিরাট। মিরাটে প্রথম সিপাহী বিদ্রোহ হয়, ঠিক আছে, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। এবার প্রকৃতি, সিপাহী বিদ্রোহ প্রকৃতি কি ছিল? সামন্ততান্ত্রিক ও স্থানীয়, জাতীয় আন্দোলন নয়, এইটা বুঝতে হবে আমাদের। এতগুলো জায়গায় হচ্ছে তাও কেন জাতীয় আন্দোলন নয়? তাও আমি কেন সিপাহী বিদ্রোহকে জাতীয় আন্দোলন বলবো না? কেন বলবো না? তার একটাই কারণ, এই যে মিরাটে হলো, মিরাট বন্ধ হয়ে গেল, আবার দিল্লিতে শুরু হলো, দিল্লি বন্ধ হয়ে গেল, আবার কানপুরে শুরু হলো, কানপুর বন্ধ হয়ে গেল, লখনৌতে হলো, লখনৌ বন্ধ হয়ে গেল, ঝাঁসি হলো, ঝাঁসিতে বন্ধ হয়ে গেল। লাইক ভোট পর পর হয়ে যাচ্ছে, বাট একজোট হয়ে কেউ একসাথে আসছে না, থেকে 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 এখানে একবার, ওখানে একবার, ওখানে একবার, এখানে একবার, খাপছাড়া হয়ে আসছে, ঠিক আছে, একজোট হয়ে কিন্তু আসছে না। সেই জন্যই কিন্তু এখানে বলা যে এটাকে জাতীয় আন্দোলন হিসেবে কিন্তু আমি ধরবো না, ঠিক আছে। এবার সিপাহী বিদ্রোহের ফলাফল কি হবে? কোম্পানির শাসনের অবসান, ব্রিটিশ রাজ কায়েম। এটার মানে কি? সিপাহী বিদ্রোহের ফলাফল কোম্পানি, কোম্পানি মানে কি? কোম্পানি মানে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা এতদিন ভারতের সম্পদ লুণ্ঠন করেছে তাদের ওপর থেকে কর্তৃত্ব নিয়ে নিল কে না ব্রিটিশ ক্রাউন মানে কুইন। এবার কুইনকে, রানীকে, রানীকে ভিক্টোরিয়া নাকি এলিজাবেথ, কোন রানী? কমেন্টে লেখো। 1858 সালে কুইন প্রক্লেমেশন, মহারানীর ঘোষণাপত্র বের করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান করে ব্রিটিশ রাজত্বের শাসন কায়েম করা হলো। সেটাই কিন্তু হলো 1857 সালের বিদ্রোহের শেষ এবং ব্রিটিশ রাজত্বের এবার সূচনা। মানে ব্রিটিশ এবার লিড করবে ভারতকে, নট কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা হবে না, এবার ব্রিটিশের দ্বারা ডিরেক্টলি হবে। ওকে, এবার আমরা বিদ্রোহ থেকে কিছুটা এগোবো। এর মধ্যে কিছুটা এগোতে গিয়ে আমরা কয়েকজন সমাজ সংস্কারের নাম পড়ব, কারণ আমি প্রথমে বলেছি এটা ঔপনিবেশিক জাতীয়তাবাদ, এবং জাতীয়তাবাদ বলতে গেলে আমাদের তো কয়েকজনের নাম জানা দরকার যারা জাতীয়তাবাদের ক্ষেত্রে গণচেতনা লোকেদেরকে নিয়ে এসছে, কুসংস্কার দূরীকরণে
কাজে এসছেন, তাদের কথা তো আমাদের জানতেই হবে। তো বলেছি আগেই, এই একটি ক্লাসেই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক ইম্পর্টেন্ট তথ্য আছে, যা তোমাদের পরীক্ষাতে কাজে আসবেই আসবে। ফলো করো। দেখো, রাজা রামমোহন রায়ের কথা প্রথমেই আমি অ্যাড করেছি। রাজা রামমোহন রায়, লোকটি তো ছিলেন রামমোহন রায়, তার আগে রাজাকে দিলেন সেই কোয়েশ্চেন। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়, ভারত প্রতিকৃত বলা হয়। কে নাম দিয়েছেন সেগুলো আমাদের পরীক্ষায় আসবে, এগুলো তোমরা কমেন্টে লেখো। রাজা রামমোহন রায়কে কে উপাধি দেন এবং ভারত প্রতীক তাকে কে বলেন, সেগুলো কমেন্টে লেখো যারা জানো। ওকে, চলো দেখে নি রাজা রামমোহন রায়ের কয়েকটা কাজ দেখবো, তিনি কি কি প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় কি প্রতিষ্ঠা করেন? এক, আত্মীয় সভা 1815। দেন ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের অনেকগুলি ভাগ আছে, পরবর্তীকালে সেগ্রেগেট হবে, মানে ভাগ হয়ে যাবে। ব্রাহ্ম সমাজ থেকে আদি ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সভা, দেন ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সভা। টোটাল 4খানা ভাগ আছে ব্রাহ্ম সমাজের। কে কোনটা প্রতিষ্ঠা করেছে সেটা, কেশবচন্দ্র সেন আছে ব্রাহ্ম সভাতে। তো কেন হয়েছিল, ভাগাভাগি কেন হয়েছিল সেগুলো আছে, এবং ব্রাহ্ম সমাজের কাজ কি। আদি ব্রাহ্ম সমাজ কিন্তু এখনো রয়েছে কলকাতার বুকে, গিয়ে দেখে আসতে পারো। তো ব্রাহ্ম সমাজ কিন্তু ইম্পর্টেন্ট, এবং ব্রাহ্ম সমাজ কত সালে এস্টাবলিশ? 1828। এরপরেই কিন্তু আবার ব্রাহ্ম সমাজ ভাগ হয়ে গিয়ে ব্রাহ্ম সভা ও আদি ব্রাহ্ম সমাজে ভাগ হয়ে যায় 1829 সাল, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, রাজা রামমোহন রায়ের অবদান কি? রাজা রামমোহন রায়ের অবদান কি? এবার তার অবদান তো আমরা জানতেই হবে, কারণ অবদান ছাড়া হয় না। রাজা রামমোহন রায় কোন ক্ষেত্রে ব্যস্ত ছিলেন? এক, সতীদাহ প্রথা বিলোপ, দেন নারী শিক্ষা, একেশ্বরবাদ প্রচার। এবার একেশ্বরবাদ কি? একটি মাত্র ঈশ্বর, এক ঈশ্বরে বিশ্বাসী তিনি, এক ঈশ্বরে বিশ্বাসী, সেটার কথাই তিনি বলেছেন। মূর্তি পূজা নয়, এক ঈশ্বরবাদে কিন্তু তিনি বিশ্বাসী, সেই কথাই কিন্তু রাজা রামমোহন রায় এখানে তুলে ধরেছেন। মনে থাকবে, রাজা রামমোহন রায়ের কাজ হচ্ছে সতীদাহ প্রথা বিলোপ ও ভারতের নারী শিক্ষা প্রচলন। ঠিক আছে, আর একেশ্বরবাদ, যেখানে মূর্তি পুজোর কথা কিন্তু তিনি বলেননি। ওকে, অ্যান্ড দেন পাশ্চাত্য যুক্তিবাদ ও আধুনিক শিক্ষার পক্ষে তিনি ছিলেন। পাশ্চাত্য যুক্তিবাদ মানে কি? ওয়েস্টার্ন যে নলেজ আমরা জানি, সেই নলেজটাকে কিন্তু তিনি ভারতীয় ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে আসতে চেয়েছেন। এবং আধুনিক শিক্ষা, মডার্ন শিক্ষা, যেগুলোর মধ্যে ইংলিশ বাংলা সমস্ত বিষয় ভিত্তিক শিক্ষা কিন্তু শিখতে হবে, সেই কথাও কিন্তু রাজা রামমোহন রায় জানিয়েছেন। দেন রাজা রামমোহন রায়ের পরে আমরা একটা সংগঠনের কথা পড়বো, সেটা হবে বাংলার ইয়ং বেঙ্গল। এবং ইয়ং বেঙ্গল কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু ভারতীয়দের দ্বারা তৈরি নয়। এটা এনেছি ওই কারণে, কারণ আমি তো সমস্ত ভারতীয়দের কথা বলছি জাতীয়তাবাদে। তো ভারতের বাইরের লোকেদের কি কোনোদিনও কোনো ইন্টারেস্ট ছিল না ভারতের জাতীয়তাবাদ জাগানোর ক্ষেত্রে? একদমই ভুল। কারণ এই সময় কিন্তু ইয়ং বেঙ্গল সোসাইটির কথা আমরা জানতে পারি, এবং এই ইয়ং বেঙ্গল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পুরো নাম হেনরি ডিরোজিও, যাকে আমরা বলি, কিন্তু পুরো নাম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, এর বৈশিষ্ট্য কি ছিল? ইয়ং বেঙ্গল দল কাজ কিসের ওপর করতো? এক, যুক্তিবাদ, দেন ধর্মীয় গোড়ামির বিরোধিতা, লাইক কুসংস্কার। সমাজে অনেক কুসংস্কার, যেরকম এখনো আমরা একটা কুসংস্কার দিই, বিড়াল রাস্তা কেটে গেলে আমরা কিন্তু যেতে চাই না, অনেকেই এখনো রয়েছে। বা এছাড়া অনেক কিছু থাকে, পরে বেরা, এরকম মানে কখনো যদি স্নিজিং হয়ে যায় পরে বেরা, এরকম লোকেরা বলে। তো সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমার এক্ষেত্রে দেখতে হবে যে ধর্মীয় গোড়ামি, এই বিষয়গুলোকে আমাদের বাহবা দিত, সেই বিষয়গুলোর এগেনস্টেও কিন্তু তারা লড়েছে। এবং শিক্ষা ও নারীর অধিকার বিষয়ে সচেতনতা, তারা কিন্তু সব ক্ষেত্রে শিক্ষাটাকে তুলে আনতো। কারণ ইয়ং বেঙ্গল, নব যৌবনের কথা বলা হচ্ছে, যারা স্টুডেন্ট ছিল তাদেরকে নিয়েই কিন্তু ডিরোজিও এই আন্দোলন করেছিল। ঠিক আছে, এবং সীমাবদ্ধতা কেন ছিল? সমাজের সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন। কারণ এই যে সংগঠনটা, এটা শুধুমাত্র ছাত্র ছাত্রীদের কথাই মাথায় রাখতো। ঠিক আছে, ছাত্র ছাত্রীদের কথাই মাথায় রেখে তিনি চলেছেন। সেই কারণেই কিন্তু ইয়ং বেঙ্গল সোসাইটি সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে আন্দোলন করতে পারেনি। সর্বদাই কিন্তু তাদের জন্য ছাত্র এবং ছাত্রীদের কথা এখানে সর্বাপেক্ষা ফুটে উঠেছে। ঠিক আছে, এরপরে আসবে কে? আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, আমি এটা কোয়েশ্চেন ছুটছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রধান বইয়ের নাম বলো। তার লেখা একটি বইয়ের নাম বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা একটি বইয়ের নাম, যারা জানো তারা কমেন্টে করো। যার জন্য কিন্তু আজকে আমরা এত ভাষা শিখতে পারছি, সেটা কোন বই সেটা কমেন্টে তোমরা জানাও। আর না জানলে জেনে নাও, সেটাও কিন্তু বর্ণ পরিচয়, তাই তো?
সেইগুলোই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতেও কিন্তু আসতে পারে। ঠিক আছে, আর বর্ণপরিচয় প্রথম কোথার থেকে পাবলিশড হয়, মানে কোথার থেকে কোন প্রেস থেকে পাবলিশ হয় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান কি হবে? অবদান প্রধান হচ্ছে বিধবা বিবাহ প্রচলন। তোমরা জানো সবাই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিজের ছেলের সাথেই কিন্তু বিধবা বিবাহ প্রথম দিয়ে শুরু করেছিলেন বিধবা বিবাহ প্রচলন। এরপরে নারী শিক্ষা, নারী শিক্ষা তো আছেই, আমাদের সংস্কৃত কলেজের পাশেই ভগবতী স্কুলও রয়েছে। সংস্কৃত শিক্ষাকে আধুনিকরণ, সংস্কৃত শিক্ষাকে দেশ বিদেশ সমস্ত স্তরে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে গিয়েছেন। ঠিক আছে, এরপরে আমরা যেটা বলবো সমাজ সংস্কার, মানবিক মূল্যবোধের প্রতি গুরুত্ব। অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, তার কাছে যখন কেউ সাহায্য নিয়ে যেত তিনি কিন্তু ফেরাতেন না। তো সেক্ষেত্রেই কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে খুব সহজভাবেই পৌঁছতে পেরেছিলেন। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়ব ভারতীয় জাতীয়তাবাদের প্রাথমিক পর্যায়ে। আমি বলেছি একটু প্রাক কংগ্রেস অবধি আমরা পৌঁছাবো। তো প্রাক কংগ্রেসের ক্ষেত্রে আমরা যেটা দেখব, প্রাক কংগ্রেসের প্রথম সভা সমিতি কি ছিল, উদাহরণ কিছু আমরা পড়ব। যেরকম কংগ্রেস হওয়ার আগে, এটা কিন্তু কংগ্রেস শুরু হওয়ার আগে, কংগ্রেসের প্রতিষ্ঠার আগে, কংগ্রেসের আগে, কংগ্রেস এস্টাবলিশের আগে, কংগ্রেস এস্টাবলিশের আগে একজন ছিল, সেটা হচ্ছে বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, 1839। ঠিক আছে, তারপরে আরো একটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876, কে করেছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839, এবং এরপরে আরেকটা পাই আমরা, সেটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যেটা কিন্তু সেন্ট্রালে অবস্থিত এখনো। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। লক্ষ্য কী ছিল এর? এই দুটোরই ব্রিটিশ সরকারের প্রতি আবেদন, শিক্ষা ও মধ্যবিত্ত শ্রেণীর উন্নয়ন। মানে এরা কিন্তু স্বাধীনতা বা অন্য কোনো আন্দোলন নিয়ে কথা বলেনি, এরা শুধু আবেদন করতো কি বিষয়ে? শিক্ষা এবং মধ্যবিত্ত শ্রেণীর কথা ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরতো। ঠিক আছে, এরপরে আমরা যেটা পড়বো কংগ্রেস। এরপরে কংগ্রেসের আমরা প্রথম দিকটা একটু দেখে নেব, কংগ্রেসের প্রতিষ্ঠাতা কখন হয় আর কংগ্রেসের প্রথম পর্বের প্রকৃতি। আচ্ছা, কংগ্রেসের প্রতিষ্ঠাতা, কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885। কে করে? প্রতিষ্ঠাতা কে হবে? এ ও হিউম, ব্রিটিশ আইসিএস অফিসার ছিলেন তিনি। এ ও হিউমের পুরো নাম কি? অ্যালান অক্টাভিয়ান হিউম। এ ও হিউমের পুরো নাম কি হচ্ছে? অ্যালান অক্টাভিয়ান হিউম। আচ্ছা, প্রথম অধিবেশন কোথায় বসে? প্রথম অধিবেশন বসে বোম্বে। সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বোম্বের কোথায় বসে? বোম্বের গোকুল দাস, তেজপাল সংস্কৃত কলেজে কিন্তু প্রথম অধিবেশন বসে কংগ্রেসের। আচ্ছা, এই সময় আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে অধিবেশনটা বসে এখানে কিন্তু 72 জন অধিবেশনে অংশগ্রহণ করেছিল। 72 জন, প্রথম 72 জন মেম্বার্স নিয়ে কিন্তু এই অধিবেশন শুরু হয়েছিল। ঠিক আছে, প্রথম অধিবেশনের গুরুত্ব কি ছিল? ভারতীয়দের মধ্যে ঐক্য স্থাপন ও ব্রিটিশ প্রশাসনের নীতি সমালোচনা। একটা বিরোধী পার্টির যেই কাজ থাকে সেই কাজই কিন্তু কংগ্রেস করেছিল। আচ্ছা, কংগ্রেসের এবার প্রথম পর্বর প্রকৃতি কি ছিল? 1885 থেকে 1905 প্রথম পর্ব। এখানে আমি একটা সংক্ষেপে নিয়েছি, প্রথম পর্বে কংগ্রেসের কাজ কি হবে। কংগ্রেসের প্রথম পর্বের নামও একটা হয়, নাম ছিল এই সময় মডারেট যুগ, কারণ এই সময় চরমপন্থী আসেনি, নরমপন্থী। মডারেট যুগ মানে হচ্ছে নরমপন্থীদের যুগ। এই সময় কয়েকজন বিশিষ্ট নেতার নাম আমরা জানবো, সেটা হচ্ছে দাদাভাই নওরোজি, গোপাল কৃষ্ণ গোখলে, ফিরোজ শাহ মেহতা। এরা কিন্তু প্রধান নেতার মধ্যে ছিল। ঠিক আছে, এই গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং দাদাভাই নওরোজি নিয়ে বলে রাখি, দাদাভাই নওরোজির যে বইটি আছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, যেটা সেই বইটাও কিন্তু দাদাভাই নওরোজি। এছাড়াও দাদাভাই নওরোজির একটা পেপার রয়েছে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যার নাম হচ্ছে রাষ্ট্রগুপ্তার। এবং রাষ্ট্রগুপ্তারের বাংলা অর্থ কি? সত্যপ্রকাশ, তাই তো? তো সেগুলো আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, এই সময় প্রথম পর্বে কংগ্রেসের কাজ কি ছিল, কি কৌশল ছিল? তাদের কৌশল ছিল আবেদন, পিটিশন এবং আইনি পথ। এই মারফত কিন্তু তারা এগিয়ে গিয়েছিল ব্রিটিশদের এগেনস্টে। ঠিক আছে, ব্রিটিশদের এগেনস্টেই কিন্তু তারা কথাবার্তার মারফত এবং
তোমার সমস্ত কিছু আইন কানুন পদ্ধতি মেনে এগিয়ে গিয়েছিল। এছাড়াও এদের কিছু সীমাবদ্ধতা ছিল। প্রথম দিকে সীমাবদ্ধতা কি ছিল, যে প্রথম অংশে না গণমাধ্যম মানে আমরা জানি সংবাদপত্র, এছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ কিন্তু খুবই কম ছিল। সাধারণ মানুষ প্রথম দিকে কিন্তু অংশগ্রহণ কংগ্রেসে করেনি প্রথম দিকে সাধারণ মানুষ। এছাড়াও ব্রিটিশ সরকারকে বিশ্বাস, এরা খালি বিশ্বাসের ওপরেই, ব্রিটিশ সরকার যদি কথায় বলতো ঠিক আছে দেব, তারা বিশ্বাস করত, কিন্তু ব্রিটিশ সেটা ডেনাই করে যায়। যেরকম প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ আমাদেরকে বলেছিল তোমরা আমাদেরকে সিপাহী দিলে আমরা তোমাদেরকে স্বাধীনতা দেব, কিন্তু যখন জিতে যায় ব্রিটিশ, যুদ্ধ যখন শেষ হয় তারপরে কিন্তু আমাদের স্বাধীনতা দেয়নি। আমাদের স্বাধীনতা দিতে দিতে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর তারা বলেছিল তোমরা আমাদেরকে সিপাহী দিলে আমরা তোমাদেরকে স্বাধীনতা দেব, কিন্তু সেই স্বাধীনতা কিন্তু ব্রিটিশ দেয়নি, আমাদেরকে অপেক্ষা করিয়েছে আরও লড়াইয়ের জন্য। তারা তাদের কথার থেকে মুখিয়ে গিয়েছিল, দেয়নি। ঠিক আছে, 1914-তে কিন্তু তারা বলেছিল। এর জন্য কিন্তু পাঞ্জাব থেকে, পাঞ্জাবের অমৃতসর, জালান্ধার, বহু জায়গার থেকে, বিহার থেকে, উত্তরপ্রদেশ থেকে প্রচুর পরিমাণে ভারতীয় সিপাহী কিন্তু ব্রিটিশদের হয়ে প্রথম বিশ্বযুদ্ধে লড়েছিল, কিন্তু যুদ্ধ শেষে ব্রিটিশ কিন্তু তার কথা রাখেনি। ঠিক আছে, এই ছিল ব্রিটিশদের সীমাবদ্ধতা। তো আমাদের ওভারভিউ আজকের এই ক্লাসের মধ্যে কিন্তু শেষ হলো। এবার আমরা কয়েকটি কোয়েশ্চেন অ্যান্সার দেখে নেবো, যেই কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের পরীক্ষায় আসবে, যেরকম প্যাটার্নে আসবে কোয়েশ্চেন অ্যান্সার দেখো, খুবই সহজভাবে আসবে। চলো আমরা এগোই। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন, ওয়াহাবি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? ওয়াহাবি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল? এখানে কিন্তু আমি উদ্দেশ্যর কথা বলেছি, কে করেছিল সেটা চাইনি। প্রধান উদ্দেশ্য, এক, জমিদারদের উৎখাত, ধর্মীয় পুনর্জাগরণ ও ব্রিটিশ বিরোধিতা, নাকি নারী শিক্ষা বিস্তার, নাকি ঘ দলিত আপলিফমেন্ট, কোনটা হবে? ওয়াহাবি আন্দোলন সবার প্রথম মাথায় রাখবে, ওয়াহাবি দিয়ে কিন্তু ধর্মের সাথে যুক্ত, তার মানে আমার অপশন বি ধর্মীয় পুনর্জাগরণ হয়ে যাবে। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন আমার, ফরাজি আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিল? ফরাজি আন্দোলনের সাথে কোন ব্যক্তি যুক্ত ছিল? আমার অপশন রয়েছে এ সিধু কানু, খ দুদু মিয়া, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ ডিরোজিও। এবার এখানে অ্যান্সারটা আমি বলছি, অ্যান্সারটা এখানে তোমার হবে খ দুদু মিয়া। কিন্তু দুদু মিয়ার অরিজিনাল নাম কি ছিল? হাজি সারিয়াত উল্লাহ। যদি দুদু মিয়া না থাকে তাহলে তোমার এটা যদি থাকে তখন কিন্তু তোমার হাজি সারিয়াত উল্লাহ হবে অ্যান্সার। ঠিক আছে, সব জায়গায় যে দুদু মিয়া দেবে তার কিন্তু কোনো কথা নেই, তাকে পরিচিত তিনি দুদু মিয়া হিসেবে, কিন্তু তার অরিজিনাল নাম হচ্ছে হাজি সারিয়াত উল্লাহ। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহের একটি প্রধান কারণ। বিদ্রোহের প্রধান কারণ কি? প্রথম, ইংরেজি শিক্ষার প্রসার, জমিদারি প্রথার বিলুপ্তি, এনফিল্ড রাইফেলের কার্তুজ বিতর্ক, কংগ্রেসের জন্ম। 1857 সালে কংগ্রেসের জন্ম হতেই পারে না, একদম নয়। দেন জমিদারি প্রথার বিলুপ্তি সম্ভব নয়, ইংরেজি শিক্ষার প্রসার তার জন্য কখনো বিদ্রোহ হয় সেটাও সম্ভব নয়। তাহলে আমার বাচ্চে কি? এনফিল্ড রাইফেলের কার্তুজ। তাহলে আমার অমিট করলে অ্যান্সার হয়ে যাবে। আমার শুধু অপশন অমিট করছি, এতগুলো যে অপশান দিচ্ছে এই অপশানগুলো আমি অমিট করছি, অমিট করলেই না আমার অ্যান্সার বেরিয়ে আসছে। এনফিল্ড রাইফেল আমি জানি প্রত্যক্ষ কারণ সিপাহী বিদ্রোহের, সেই কারণে আমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। শুধুমাত্র অমিট প্রথার ওপর বিশ্বাস করেই আমি কোয়েশ্চেন অ্যান্সার বানিয়ে আনতে পারবো। ওকে, নেক্সট। আচ্ছা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি, হিউম মানে এ ও হিউম, নাকি গোপালকৃষ্ণ গোখলে বা জি গোখলে? কে হবে? অবশ্যই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পড়ালাম এক্ষুনি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। দাদাভাই নওরোজি নয়, হিউম তো কংগ্রেস, গোপালকৃষ্ণ গোখলেও নয়। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আমাদের, বিধবা বিবাহ চালু করতে কোন সমাজ সংস্কারক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? বিধবা বিবাহের সাথে কার নাম আমরা জড়িত পাই? রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, নাকি দীনবন্ধু মিত্র? কে বিধবা বিবাহের সাথে? কে বিধবা বিবাহের সাথে? রাজা রামমোহন রায় তো হবে না, ডিরোজিও তো সম্পর্কই নেই, দীনবন্ধু মিত্র তো লেখক, তারও কোনো কিন্তু বিধবা বিবাহের সাথে সম্পর্ক ছিল না, বিধবা বিবাহ আইন তার পরে। ঠিক আছে, এবং তাহলে রাজা রামমোহন রায় হলো না, ডিরোজি হলো না, দীনবন্ধু মিত্র হলো না, তাহলে আমার আবার অপশন অমিট বেস, তাহলে অ্যান্সার হবে আমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অ্যান্সার কি হলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই হলো আমার আজকের ঔপনিবেশিক জাতীয়তাবাদের
কোয়েশ্চেন অ্যান্সার সমেত একটা ওভারভিউ ক্লাস। এই ক্লাসের মধ্যে তোমরা আজকে যারা ফলো করলে তাদের জন্য কিন্তু কিছু হোমওয়ার্ক রয়েছে। কিরকম? এখানে আমরা কি করব, কংগ্রেসের আদি পর্ব যেটা, সেটা কিন্তু আমরা ভালোভাবে পড়ব, সেটা সম্পর্কে আমরা করব। দেন ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, এগুলো করব। এখানে লিডার কে ছিল, নেতৃত্ব কে কে দেয়, এই বিষয়ে কিন্তু আমরা পড়ব। আমাদের হোমওয়ার্ক তাহলে এইটাই। ওকে, তো আমাদের বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউশনের পক্ষ থেকে তোমাদের জন্য আরো অনেক ক্লাসেস রয়েছে, তোমরা ফলো করো, আমরা তোমাদের পাশে আছি। তোমরা যারা আমাদের সাথে জয়েন করতে চাও, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে তোমরা কল করো, তারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হও। সামনেই পরীক্ষা, আর আমরা পরীক্ষাতে ক্র্যাক করবই করব। লেটস ক্র্যাক ইট দিস ইয়ার, কারণ আমাদের কাছে সুযোগ একবারই আসছে, আর একবারই কিন্তু আমাদের ক্লিয়ার করতেই হবে, আর আমরা জানি হবেই হবে। চলো তাহলে শেষ করা যাক। অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা আমাদের সাথে সংযুক্ত হতে পারো। প্লে স্টোর থেকে অ্যাপ নামিয়ে তোমরা কিন্তু তোমাদের পছন্দসই কোর্স করে নিতে পারো। তো সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তো ধন্যবাদ।